দেখেছিলাম যে কোন একটা ওয়্যারের ভিতর দিয়ে যদি আমরা কারেন্ট পাস করি তখন দেখা যায় এর ভিতরে আমাদের কি হয়, ইনডিউসড ইএমএফ তৈরি হয় এবং যার ফলে তার ভিতরে আবার একটা কি হয়, ইনডিউসড কারেন্ট তৈরি হয়। তো সেটা ছিল আমাদের ফ্যারাডেস যে এক্সপেরিমেন্ট থেকে আমরা সেটা অবজারভেশন করছিলাম এবং সেটা কেমন হবে, ইনডিউসড ইএমএফ ভ্যালুটা কেমন হবে সেটাও বলা হয়েছিল, যে রেট অফ চেঞ্জ অফ ম্যাগনেটিক ফ্লাক্স, তাই না? মানে ফ্লাক্স ওই কারেন্ট লুপের ভিতর দিয়ে যে চেঞ্জ হচ্ছে, যদি চেঞ্জ হয় তখনই কেবল ইনডিউসড ইএমএফ তৈরি হবে। যদি ফ্লাক্স পরিবর্তন না হয় তাহলে আমাদের ইনডিউসড ইএমএফ তৈরি হবে না। এটা একটা কন্ডিশন ছিল যে অবশ্যই আমার ফ্লাক্সটা কি হতে হবে, চেঞ্জ হতে হবে। যদি আমার চেঞ্জ না হয় তাহলে দেখা যায় ইনডিউসড ইএমএফ তৈরি হবে না। ইনডিউসড ইএমএফ এর জন্য যে আমরা যে ইনডিউসড কারেন্ট পাবো, তো সেই কারেন্টের ডিরেকশনটা কেমন হবে সেটা হচ্ছে আমাদের লেন্জের ল থেকে আমরা নির্ণয় করতে পারি। তাই সেই লেন্জের ল, তিনি একজন হচ্ছে রাশিয়ান ফিজিসিস্ট এবং 1834 সালে ইন দ্য ইয়ার অফ 1834 তিনি এই লটা প্রপোজ করেন। অ্যাকর্ডিং টু লেন্জেস ল সে কি বলছে, যে আমাদের যে ইনডিউসড কারেন্ট তৈরি হবে একটা ক্লোজড লুপের ভিতরে, তার ডিরেকশনটা এমন হবে সে যেই কারণে তৈরি হয়েছে সেটাকে অপোজ করবে। আমাদের অন্য একটা কারেন্ট পাস করার ফলে যে ইনডিউসড ইএমএফ তৈরি হলো, তো তার জন্য যে আমার একটা কারেন্ট তৈরি হবে, সেই যেই কারেন্টের জন্য আমাদের ইনডিউসড কারেন্ট অথবা ইএমএফ তৈরি হয়েছিল সেটাকেই অপোজ করবে, মানে তার ডিরেকশনটা এমন হবে। তাহলে সেই ডিরেকশনটা কিভাবে অপোজ করে সেটা আমরা একটু এখন দেখব, যে তার ল অনুযায়ী কিভাবে আমরা ডিরেকশনটা পেতে পারি। এখানে দেখো যে রাইট হ্যান্ড রুল অনুযায়ী আমাদের ডিরেকশনটা কেমন হবে। যদি তুমি তোমার ফিঙ্গার গুলো র্যাপ করো অ্যারাউন্ড এ কয়েল, আমরা যে এই সার্কুলার কয়েল তৈরি করবো কোন একটা দিয়ে, ওয়্যার দিয়ে, সেটাকে যদি তোমরা র্যাপ করো তোমার কয়েলের ডিরেকশনের দিকে, সাপোজ দেখানো হয়েছে যে আমার যে কারেন্টের যে এখানে একটা ব্যাটারির সাথে কানেক্ট করা হয়েছে এবং এই ওয়্যার দিয়ে দেখতে পাচ্ছি এরকম অনেকগুলো আমাদের কি করা হয়েছে, পাকানো হয়েছে, যেটাকে আমরা বলি কয়েল করি। এখন আমাদের এদিকে হচ্ছে কারেন্টের ডিরেকশন, এই বরাবর ব্যাটারি পজিটিভ থেকে নেগেটিভের দিকে। এখন কারেন্টের যেদিকে ডিরেকশন সেই বরাবর যদি তুমি তোমার ফিঙ্গার গুলো র্যাপ করো, তাহলে তোমার থাম্বটা যেদিকে থাকবে সেটা হচ্ছে তোমাদের ইনডিউসড যে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হচ্ছে কারেন্টের জন্য, সেটার নর্থ পোল। এই থাম্ব বরাবর আমাদের যে ম্যাগনেটিক ফ্লাক্স লাইন যেটা আমরা বলি, আমরা জানি নর্থ পোল থেকে সাউথ পোলের দিকে আসে। তাহলে এরকম হচ্ছে আমাদের অনুযায়ী আমরা যদি এখন লেন্জের লটা দেখি তাহলে কিভাবে হয় সেটা আমরা দেখব। এখন দেখো এখানে প্রথমে এই ফিগারটা যদি দেখো, আমরা এখানে কি নিলাম, একটা কয়েল নিলাম, কয়েলের সাথে আমরা গ্যালভানোমিটার এবং তার সাথে দুই প্রান্তের সাথে আমরা কি করলাম, একটা গ্যালভানোমিটার যুক্ত করলাম। আমাদের কোনো সোর্স নেই যে যার কারণে আমাদের কারেন্ট ফ্লো হবে সেরকম না। এখন আমরা কি করলাম, এখানে একটা যদি আমরা বার ম্যাগনেট নিয়ে আসি, তার দুটো পোল থাকে আমরা জানি, যে একটা হচ্ছে নর্থ পোল আর একটা হচ্ছে সাউথ পোল। এটা যদি আমি তাহলে এই লুপের ভিতরের দিকে নিয়ে আসি, উপর থেকে এটা যদি নিয়ে আসি, তার মানে আমাদের নর্থ পোল থেকে এই ম্যাগনেটিক ফিল্ড গুলো বের হয়ে সাউথ পোলে এন্টার করবে। এরকম যদি এখানে অর্ধেক দেখানো হয়েছে, আসলে এরকম হবে, প্রত্যেকটা এরকম যাবে। দ্যাট মিনস আমরা এখানে দেখতে পাচ্ছি যে ম্যাগনেটিক ফিল্ড লাইন্স সেটা আমাদের পাস করবে। এখন আমাদের কারেন্টের ডিরেকশনটা কেমন হবে, যদি এরকম হয় তাহলে কারেন্টের ডিরেকশনটা কি ক্লকওয়াইজ হবে নাকি অ্যান্টি ক্লকওয়াইজ হবে, এটা আমরা কিভাবে হিসাব করবো সেটা একটু দেখি, মানে বের করবো। তাহলে সেকেন্ডে দেখো, তাহলে প্রথম ক্ষেত্রে আমরা কি পাইলাম, যে ফ্লাক্স থ্রু দা লুপ ইনক্রিজ করতেছে। যখনই আমি এই নর্থ পোলটাকে এই লুপ কাছাকাছি নিয়ে আসতেছি, তার মানে আমার ফ্লাক্সটা আমার কি করতেছে, ইনক্রিজ করতেছে ডাউনওয়ার্ড ম্যাগনেট অ্যাপ্রোচের কারণে।
ম্যাগনেটটা আমি ডাউনওয়ার্ডের দিকে নিয়ে আসছি, দ্যাট মিন্স ফ্লাক্সটা আমার কি করতেছে, ইনক্রিজ করতেছে আস্তে আস্তে। এই ফিগারে দেখানো হচ্ছে তোমাদের ম্যাগনেটিক লাইন্স মনে করো 3 আছে, যখন এখানে আছে তখন এখানে আছে কত 4, তার মানে ইনক্রিজ করতেছে। সেকেন্ড ক্ষেত্রে আমরা কি করব, তাহলে আপওয়ার্ড পয়েন্টিং ম্যাগনেটিক ফিল্ড অপোজ দ্য চেঞ্জ ইন ফ্লাক্স, যদি আমি এটাকে অপোজ করতে চাই, আমার এই যে লুপ ভিতরে যে একটা ইনডিউসড কারেন্ট তৈরি হবে, তার জন্য যে ম্যাগনেটিক ফ্লাক্স তৈরি হবে সেটার ডিরেকশন আমার কি হতে হবে, অপোজিট। তাহলেই কেবল কি করতে পারবে, এই যে ম্যাগনেট যেটা আছে সেটাকে সে অপোজ করতে পারবে বা বাধা দিতে পারবে, বা এই চেঞ্জিং ফ্লাক্সটাকে বাধা দিতে পারবে। তাহলে আমরা কি করতে পারি, আমাদের যে একটু আগে দেখলাম অ্যাকর্ডিং টু যদি আমি রাইট হ্যান্ড রুলের দিকে কি করি, আমাদের কার্লের ডিরেকশন, যে কারেন্টের ডিরেকশনটা বরাবর যদি আমরা কি করি কার্ল দেই, তাহলে আমাদের থামটা যেদিকে থাকে সেখান থেকে আমাদের কি হয়, ম্যাগনেটের নর্থ পোল থাকবে। তাহলে আমাদের এই যে ফেজটা যদি আমি এই কার্ল এই বরাবর যদি আমরা রাখি, তাহলে আমাদের থামটা কি থাকবে এই ডিরেকশনে, তাহলে দেখা যাবে আমরা এইদিকে আমরা কি পাবো, নর্থ পোল। তাহলে নর্থ পোল থেকে আমাদের ম্যাগনেটিক ফ্লাক্স গুলো কি করবে, বের হবে, আর সাউথ পোলে কি করবে, এন্টার করবে। তাহলে আমাদের দেখা যাচ্ছে কি, এই যে বার ম্যাগনেটের যে ম্যাগনেটিক ফ্লাক্স আছে সেই ফ্লাক্স থেকে আমাদের এই যে ইনডিউসড ম্যাগনেটিক ফ্লাক্স যে তৈরি হবে কারেন্টের জন্য, এটা আমাদের কি করবে, অপোজ করবে। তাহলে তাহলেই আমরা এখানে পেয়ে গেলাম হচ্ছে কি ইনডিউসড কারেন্টের ডিরেকশন অ্যাকর্ডিং টু লেন্স ল। তার মানে আমাদের এই ভাবে আমরা যেটা দেখলাম এখানে যে প্রবলেমটা আছে, সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে কারেন্টের ডিরেকশন আমাদের কি হচ্ছে, এই যে ইনডিউসড কারেন্টের ডিরেকশন, মানে অ্যান্টি ক্লকওয়াইজ। এখানে বুঝতে পারছো? এরপরে সেকেন্ড আরেকটা যদি দেখা যায়, এখন আমরা মনে করো কি করলাম, যে আমাদের যে বার ম্যাগনেট যেটা আছে সেটাকে আমরা কি করলাম, এখন আর লুপের কাছাকাছি নিয়ে আসে, এখন লুপকে আমরা যদি দূরে সরিয়ে নিয়ে যাই, এই যে আউটের দিকে নিয়ে যাই, বাইরের দিকে নিয়ে যাই, তাহলে আমাদের কি হবে, এখনো তাহলে সে কি করবে, আমাদের ইনডিউসড কারেন্টটা এমন হবে যাতে এই যে ম্যাগনেটিক ফ্লাক্সের যে পরিবর্তন হচ্ছে, এই বার ম্যাগনেটটা দূরে সরিয়ে নেওয়ার জন্য সেই পরিবর্তনটাকে সে কি করবে, বাধা দিবে। সে এখন আগে ছিল আমাদের ইনডিউসটার জন্য আপার ডিরেকশনে হবে, এখন হবে কি ইনর ডিরেকশনে, তাহলেই কেবল সে করতে পারবে, এটাকে বাধা দিতে পারবে। এখন তাকে অ্যাট্রাক্ট করতে হবে। তাহলে সেটা আমাদের কিভাবে হবে ডিরেকশনটা, এখন যদি আমাদের এটা ক্লকওয়াইজ হয়ে যায় ইনডিউস ম্যাগনেটিক কারেন্টের ডিরেকশন, তাহলে আমাদের যে ইনডিউসড ম্যাগনেটিক ফ্লাক্স পাবো আমরা, সেটার ডিরেকশনটা হবে কি ইনর ডিরেকশন। তাহলে সেটা এখান থেকে আমরা সেই রাইট হ্যান্ড রুল থেকে আমরা এখন কি করতে পারি, যে আই এর ডিরেকশনটা আমাদের কি হবে, এবার হবে কি ক্লকওয়াইজ ডিরেকশনে। তখন ম্যাগনেটটা এই লুপ থেকে দূরে সরে যাচ্ছে, তখন তাহলে আমাদের ইনডিউসড কারেন্টের ডিরেকশন কি হবে, ক্লকওয়াইজ। মানে আমরা যেখানে যেই জিওমেট্রিটা বা ফিগারের কথা কনসিডার করলাম সেই অনুযায়ী আর কি। তো এইভাবেই তোমার যখন প্রবলেম তুমি চিন্তা করবা সেইভাবে করতে হবে, যে আমি কোনো একটা ম্যাগনেটকে, যে অথবা কোনো এমন ভাবে আমি চেঞ্জ করতেছি ম্যাগনেটিক ফ্লাক্স যার জন্য আমার ইনডিউসড কারেন্ট তৈরি হচ্ছে, তাহলে সেই কারেন্টের ডিরেকশনটা আমার এমন হবে যাতে যেই জন্য আমার এই ইনডিউসড কারেন্টটা তৈরি হয়েছিল সেই কারণটাকে আমার কি করবে, অপোজ করবে। যদি সে বাড়তে চায় তখন তাকে বাড়তে বাধা দিবে, আবার যদি কমতে চায় তখন তাকে কমতে কি করবে, বাধা দিবে। এটাই ছিল হচ্ছে আমাদের লেনজেস ল, যার মাধ্যমে হচ্ছে আমরা ইনডিউসড কারেন্ট তথা ইনডিউসড ইএমএফ এর ডিরেকশনটা মেজার করি। বুঝতে পারছো? এখানে আরো একটু যদি দেখো, এখন একটা ছিল ওখানে সিঙ্গেল লুপ, এখানে তোমার অনেকগুলো লুপ নিয়ে দেখানো হয়েছে। যে আমি একটা, তুমি যদি একটা বার ম্যাগনেটের দিকে নিয়ে আসো নর্থ পোলটাকে, তাহলে তার এমন ভাবে হতে হবে, তার ডিরেকশনটা কি হবে, আমাদের নর্থ পোল হয়, সেটা তখন হবে যদি আমাদের কি করে এই কার্ভগুলো যদি আমি এই ডিরেকশন বলের কার্ভগুলো দিয়ে বরাবর রাখি, তাহলে একটু ইমাজিন করে দেখো, এই ডিরেকশন বরাবর যদি কার্ভগুলো রাখি, তাহলে আমাদের কি হবে, থাম থাকবে এই ডিরেকশনে, দ্যাট মিন্স এই ফেজ হিসেবে অ্যাক্ট করবে, আর এই পাশে হচ্ছে কি সাউথ পোল হিসাবে কাজ করবে। তাহলে আমাদের এই নর্থ এবং এই নর্থ পোলটাকে তখন কি করবে, রিপেল করবে। যখনই আমি তার লুপের দিকে নিয়ে আসতে চাবো, তখন এই ইনডিউসড যে ম্যাগনেটিক ফ্লাক্স আছে তাকে বাধা প্রদান করবে।
দ্যাট মিন্স আমি কারেন্টের ডিরেকশন তাহলে কি হলো, এই দিক থেকে বের হয়ে এদিকে আসবে। এখন যদি আমি উল্টাটা করি, যে তোমার যদি এই লুপ থেকে কয়েল থেকে দূরে সরিয়ে নিয়ে যায়, এটা তো নর্থ পোল ঠিকই থাকবে, এই বারের তো আর ম্যাগনেটের পোল চেঞ্জ হচ্ছে না। পোল চেঞ্জ হবে কোনটা, আমাদের ইনডিউসড ম্যাগনেটিক ফ্লাক্স। দ্যাট মিন্স যখনই আমি এটাকে দূরে নিয়ে যাচ্ছি লুপ থেকে, তখন আমাদের এখানে ম্যাগনেটিক ফ্লাক্সের পরিবর্তন হয়ে যাচ্ছে, মানে কমে যাচ্ছে। এই কয়েলের ভিতরে যে ম্যাগনেটিক ফ্লাক্স আছে কমে যাচ্ছে। তাহলে সেই কমাটাকে বাধা দিতে হলে আমার কি করতে হবে, এই ম্যাগনেটটাকে তার দিকে সে ধরে রাখতে চাবে। তাহলে কিভাবে ধরে রাখতে পারবে, যদি সে কেবল এই 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 জায়গায় আমাদের অপোজিট পোল ক্রিয়েট করে, ম্যাগনেটের আর আছে নর্থ, আর এখানে আমার কি হবে সাউথ। যেটা আমার কখন হতে পারে, অপোজিট ডিরেকশন। একটু আগে আমরা যেটা ইমাজিন করলাম, তার অপোজিট ডিরেকশনে যদি আমাদের কারেন্টের ডিরেকশনটা হয়, তাহলে আমাদের কি হবে, এই প্রান্তটা আমার সাউথ পোল হিসাবে অ্যাক্ট করবে, আর এই প্রান্তটা কি করবে, নর্থ পোল। এটা হচ্ছে আমাদের লেঞ্জের ল, যেখান থেকে আমরা ইনডিউসড ইএমএফ তথা হচ্ছে আমাদের ইনডিউসড কারেন্টের যে ডিরেকশনটা আমরা বের করতে পারবো। নিজেরা বলো তো, হতে পারে মনে করো তোমাদের কাছে আছে যে একটা বার ম্যাগনেট তিনটা কেসে আছে, প্রথম এইদিকে আছে, সেকেন্ড হলো এটা আছে, থার্ড এইটা, কোনটা ডিরেকশন কেমন হবে বলো তো? দেখো কিভাবে করা যায়। আমাদের গ্যালভানোমিটারের দুই প্রান্ত জাস্ট প্লাস মাইনাস দিয়ে রাখা হয়েছে এই কারণে, মানে কারেন্টের ডিরেকশনটা বলবা, মানে কারেন্ট তো অলওয়েজ যেটা হয় সেভাবে কেমন করে হবে সেটা বলো। স্যার ফার্স্টেরটা মনে হচ্ছে নেগেটিভ থেকে পজিটিভে দিয়ে মানে কারেন্টের এই দিক ফ্লোটা থেকে হইতেছে। এইভাবে এটা এটা জি হ্যাঁ। স্যার। আর অন্যরা কি একমত ও যেটা বললো, যে কারেন্টের ডিরেকশনটা যদি এইভাবে ড্র করে এরকম, তাই তো? এইভাবে যাচ্ছে কারেন্টের ডিরেকশন। জি স্যার। শিওর? জি স্যার। মানে সবার কি তাই মনে হচ্ছে সেটা বলছি। তাই কেন? তাই হলো, তুমি তাহলে দেখো, তুমি যদি এই এই দিক থেকে তুমি কারেন্টটা দেখো, এখানে যদি এদিকে তাকাও, এই এখান থেকে তোমার লুপটো দিয়ে এখান থেকে এইদিকে র্যাপ করতেছে, তাই তো? তার মানে কারেন্টটা যদি সাপোজ আমি মনে করি এদিক থেকে যাচ্ছে, তাহলে কারেন্ট আমার কি করতেছে, এদিক থেকে গিয়ে এই এই বরাবর কারেন্ট জি স্যার। আমাদের ভিতরে তো অনেকটা জি স্যার। আছে। এখন তুমি কার্লগুলা একটা কি বলা হইলো, তুমি কার্ল গুলো এমন ভাবে করবা তোমার ডিরেকশন বরাবর। তো তুমি যদি এই ডিরেকশন বরাবর কার্ল গুলো রাখো, তাহলে তোমার থামটা থাকবে কোন দিকে, এই ডিরেকশনে। তো তুমি ইমাজিন করো, এই বরাবর আমি তীর দিলাম, মনে করো এই বরাবর তো চিহ্ন আছে, মানে কারেন্ট আমার এই দিকে যদি যায়, তাহলে আমি যদি সেই বরাবর কার্ল গুলো রাখি, এটা তো তোমার হচ্ছে মনে করো একটা দণ্ড নিলাম। কারণ দণ্ডটাকে তুমি তোমার কার্লের মাঝ বরাবর রেখে ইমাজিন যদি করো, আর এই ডিরেকশন বরাবর যদি তুমি ফিঙ্গার গুলো তোমার কার্লটা এই বরাবর করো, তখন তোমার জি থাম, স্যার, লাইনটা অপোজিট পাওয়া যাবে হ্যাঁ এটার জন্য। তোমার এই থামটাকে এই ডিরেকশন বরাবর হয় না? জি স্যার। তাহলে জি স্যার। তাহলে আমার কি করবে, এই বরাবর থাকবে হচ্ছে আমাদের নর্থ পোল। জি স্যার। তাহলে তোমার এটা তো তাহলে ভুল, বুঝতে পারছো? সেটা বুঝছি আর কি। স্যার নেগেটিভ থেকে পজিটিভ বললাম, তাহলে তো স্যার। না, তাহলে তো এই যে তুমি নেগেটিভ এই দিকে যাচ্ছে, তাহলে কারেন্ট তো, আমি তো দেখতে পারলাম যে কারেন্টটা নর্থ পোল হচ্ছে, থাম আমার যে দিকে থাকতেছে, কারণ এই নর্থ পোলটাকেই তো সে বাধা দিবে।
ম্যাগনেটের বারের যে নর্থ পোল আছে, আমি আমার কারেন্টের ডিরেকশনটা, ইনডিউসড কারেন্টটা এমন ভাবে হবে যাতে আমার এই ফেজে আমার কি থাকে, নর্থ পোল ক্রিয়েট হয়। বোঝা গেছে? তাহলে আমরা দেখলাম এইভাবে যদি লুপ, আমরা যদি কারেন্টের ডিরেকশনটা এইভাবে দেখি, তাহলে আমাদের কি হয়, থাম্বের ডিরেকশনটা কি থাকে, এইদিকে। তার মানে তখন আমরা এই প্রান্তে কি পাবো, নর্থ পোল। তখনই সে কি করবে, বারটাকে বাধা দেবে। বুঝতে পারছো? স্যার তাহলে ওই তীর চিহ্নটা দিয়ে কি বোঝাচ্ছে এটা বুঝতেছি না। কোন তীর চিহ্নটা আমি যে দিলাম? না স্যার, ওই যে কালো দেওয়া আছে যেখানে ও আচ্ছা, তীরের এটা পাশে। তো বললামই তোমার, এটা হচ্ছে তোমার ম্যাগনেট ওয়্যার কয়েল তৈরি করছি, এটা এই ডিরেকশনে, এই দিকে নিচ্ছি, মানে নর্থ পোলটাকে আমরা, এই যে দেখো না পরের বারে কি হয়েছে, বারটা আমরা কয়েলের ভিতরে ঢুকে গেছে না, এর থেকে সে কয়েলের দিকে যাচ্ছে, মাঝখানে মনে করো তার হলো আছে, তারপরে সে ভিতরে এন্টার করলো, তারপরে হচ্ছে এন্টার করে সে বের হয়ে এখন অন্যদিকে চলে যাচ্ছে, এই বের হয়ে যাচ্ছে। বুঝতে পারছো? তাহলে এই তীর চিহ্নটা হচ্ছে তুমি ম্যাগনেটকে কোন ডিরেকশনে তুমি মুভ করাচ্ছ, মানে এই দিক থেকে এই দিকে তুমি লুপের দিকে নিয়ে আসতেছো। বুঝতে পারছো? আচ্ছা স্যার, আমি একটু ভুল বুঝছিলাম, এই জন্য হয়তো। হ্যাঁ, বুঝতে। তাহলে এখন এই সেকেন্ড কেসে কি হবে, কেস সেকেন্ড যদি দেখো, সেকেন্ড কেসে কি হবে? স্যার মাইনাস থেকে কি প্লাসের দিকে যাবে? একজন বলল কি মাইনাস থেকে প্লাস, দ্যাট মিন্স মানে এই ডিরেকশনে, তাই তো? কারেন্টের ডিরেকশন বলতেছে এই। জি স্যার। আর আর কে আছে? আর দুইজনের মতামত শুনি। যে বলতে পারবা 2 নাম্বার দিব তাকে, ঠিক আছে? ক্লাস তো এটা টেস্টের সাথে কারেন্ট অ্যাড ফ্লো করে দিব। করবে না, হবে না, ম্যাগনেটটা ফ্লো মুভ হবে করতেছিল। না। দাঁড়াও দাঁড়াও, এই যেই বললাম নাম্বার, এখন সবাই শুরু করে দিয়েছে, একজন করে বলো। স্যার আমি কে বলছিলাম কারেন্ট বলতে ফ্লো হবে না স্যার, যেহেতু মুভ করতেছিল। ফ্লো হবে না। আর আর কি বলছিল? স্যার এটা কারেন্ট ফ্লো হবে না, কারণ যত এটা স্থির আছে, কারণ আমি তো আগেও আনিনি পিছিয়ে আনিনি, মানে ওটাকে স্থির রাখছি, তার জন্য এখানে কোনো কারেন্ট ফ্লো হবে না। আচ্ছা, গুড, দুইজনের অ্যান্সারই ঠিক আছে। যেহেতু আমরা এখানে এসটিডি করে দিয়েছি, কারণ আমি আজকে শুরুতে বলছিলাম বারবার যে আমাদের কি হবে না, যদি কোনো ম্যাগনেটিক ফ্লাক্স চেঞ্জ না হয় কয়েলের ভিতর দিয়ে, তাহলে আমাদের কি হবে না, কোনো ইনডিউসড ইএমএফ, দ্যাট মিন্স কোনো ইনডিউসড কারেন্ট তৈরি হবে না, তাই না? তাহলে প্রথম যে বলছিল, ওর কনসেপশনটা একটু ক্লিয়ার ছিল না। বুঝতে পারছো? জি স্যার, মানে চিত্রটা থেকে বুঝতে পারিনি যে স্থির আছে। না কেন, তোমাদের তো এর আগে একজনের তো একটু আগে বললো এটা বোঝে নাই, তখন তো আমি ই করলাম, এক্সপ্লেন করলাম, মানে এটা হচ্ছে আমি নিচ্ছি, তারপরে হচ্ছে যে এই মাঝে আছে, মাঝ বরাবর রেখে দিয়েছি কয়েলের, আর এটা হচ্ছে কি পুরো বের করে এখন আমি অন্যদিকে চলে যাচ্ছি, এটা ছিল কাছে আসতেছে, এখন এখান থেকে কি করতেছে, দূরে চলে যাচ্ছে। আহ, যদি স্যার মানে আমরা রেখে না দিই, একদম মাঝ বরাবর নিয়ে যাই ওই পাশে, তখন কি এরকমই হবে? মানে এটা তুমি ডিপেন্ড করতেছে, তুমি নিয়ে যাও এই বরাবর যখন থাকে তখন ম্যাগনেটিক ফ্লাক্স চেঞ্জ হচ্ছে না ভিতরে, মানে নিলো, কারণ তুমি তো পার ইউনিটে তোমার ম্যাগনেট থেকে, এই যে কয়েল থেকে তুমি যেখান থেকে নিচ্ছ না কেন, এই প্রান্তে আসলেও দেখা যায় পার ইউনিট এরিয়াতে মোটামুটি ঠিক থাকে। আচ্ছা স্যার। আর এটার ক্ষেত্রে তাহলে কি হবে, এখন তো সবারই এটার অ্যান্সার পাওয়ার কথা, এই যে থার্ড যেটা। নেগেটিভ থেকে পজিটিভ হয়ে যাবে। হ্যাঁ, কারণ হচ্ছে এখন আমাদের কি করতে হবে, এই প্রান্তে আমাদের কি করতে হবে, সাউথ পোল হতে হবে। তো সেটা এখন তাহলে বুঝতে পারছো, এখন তাহলে মোটামুটি সবারই ক্লিয়ার হয়েছে, তাই তো? লেন্জের লটা। জি স্যার, বুঝছি। এরপরে এগুলো আমি ওই পরে তোমাদের ওই যে কেসগুলা আলাদা আলাদা ভাবে এখানে আবার এক্সপ্লেন করা আছে, ঠিক আছে? সেটা তোমরা পরে দেখে নিও, ওখানেই তো ধরে ধরে আর কি বোঝানো হলো। ওখানে আমরা তিনটা একই সাথে রেখেছিলাম না, এটারই এখন স্টেপ বাই স্টেপ তোমার এখানে আবার আলাদা করে দিয়ে বুঝিয়ে দেওয়া হয়েছে। বুঝতে পারছো যেটা আমরা ওখানে বলেছিলাম?
এখন এমনও তো হতে পারতো যে এটা যদি এমনই হতো সে দূরে যাচ্ছে বাট এটা হলো নর্থ পোল আর এটা হলো সাউথ পোল, তখন কি হতো? তখন স্যার ডিরেকশনটা উল্টা হতো কারণ স্যার উল্টা হতো আসতে ডিরেকশন। কিন্তু হ্যাঁ মানে তখন কিন্তু এই যে কারেন্টের ডিরেকশন সেইভাবে হবে, মানে আমি দেখবো যে ম্যাগনেট এর পোল কোন ভাবে ঘুরে যাচ্ছে সেটাও আমার দেখতে হবে, ঠিক আছে? মানে ওর সাউথ পোল যদি এই প্রান্তে থাকে তাহলে অবশ্যই আমার অপোজিট প্রান্ত এখানে ক্রিয়েট করতে হবে, তা নইলে তো সে এটাকে চেঞ্জ করতে পারবে না, কারণ ও এখানে দেখা যাচ্ছে কি দূরে দূরে চলে যাচ্ছে। আবার ডিরেকশনটাও দেখতে হবে, যদি সেমই হতো মনে করো তোমার এটাই ঠিক আছে নর্থ এবং সাউথ, যদি ডিরেকশনটা এই দিকে না গিয়ে যদি আমার এই দিকে হতো তাহলেও কিন্তু আমার কি করতে হতো, ডিরেকশন চেঞ্জ হয়ে যেত, কারণ তখন সে লুপের দিকে যেতে চাচ্ছে। তখন আমাদের ইনডিউসড কারেন্ট এমন ভাবে তৈরি হতো যাতে সে বাধা দিবে, দ্যাট মিনস আমার এই প্রান্তে আমার কি হতো হতো সাউথ পোল, এই প্রান্তে হতো নর্থ পোল। তো এইগুলা খেয়াল রাখতে হবে। মানে দ্যাট মিনস প্রথম কথা হলো যে আমি সবসময় খেয়াল রাখবো যে আমার যে পথ যেটা ছিল সেই কারণে আমার ইএমএফ তৈরি হচ্ছে সেটাকে বাধা দিবে। তাহলে যদি এস হয় তাহলে আমার এই কয়েলের এই প্রান্তে এস পোল তৈরি হবে। এখান থেকে যদি এই দিকে নিয়ে আসে, আর দূরে চলে গেলে তখন করতে হবে অপোজিট, মানে তারা ধরে রাখতে হবে ম্যাগনেটটা আমার এই দিকে দূরে সরে যাচ্ছে, কিন্তু ওকে আমি কি করবো বাধা দিব, মানে ও যাতে দূরে নিয়ে যেতে পারে। তার মানে কি করতে হবে আমার অ্যাট্রাক্ট করতে হবে। অ্যাট্রাক্ট করে কিভাবে, একটা ম্যাগনেটের যদি পোল গুলো কি ভিন্ন হয় তাহলে এখানে এস পোল থাকলে আমরা কি করে করতে হবে নর্থ পোল, তাহলে কারেন্টটা ওইভাবেই তৈরি হয়। আহ, এই গেল তোমার লেন্জের ল। এখন যদি এখান থেকে আমরা একটু ম্যাথমেটিক্যাল ডেরিভেশন দেখি, যে আমাদের কি ছিল লেন্জের ল অ্যাপ্লাই করার পরে যদি আমরা কি করি যে চেঞ্জিং ম্যাগনেটিক ফ্লাক্স, ঠিক আছে, মানে রেট অফ চেঞ্জ অফ ম্যাগনেটিক ফ্লাক্সটাই হচ্ছে আমাদের কি ইনডিউসড ইএমএফ। ম্যাগনেটিক ফ্লাক্সের চেঞ্জ যত বেশি হবে ইএমএফটাও তত কি হবে বেশি হবে। আর এই নেগেটিভ সাইনটা আমার কি মিন করে, এই যে লেন্জের ল থেকে আসলো। এখন ফারাডের ল থেকে ছিল শুধুমাত্র ম্যাগনেটিক ফ্লাক্সের ভ্যালুটা, আর এই নেগেটিভ সাইনটা কোথা থেকে আসলো, লেন্জের ল থেকে। আমার যে কারণে তৈরি হচ্ছে তার অপোজিট ভাবে তৈরি হতে হবে যাতে তাকে বাধা প্রদান করতে পারে। এরপরে যদি আমরা এখানে আমাদের নাম্বার অফ লুপ, মানে টার্ন সংখ্যা যদি আমাদের এন টার্ন হয় তাহলে এটা ছিল একটা সিঙ্গেল টার্নের জন্য, তাহলে এন সংখ্যক টার্নের জন্য আমরা কি করবো, এটাকে এন দ্বারা মাল্টিপ্লাই করে দিলেই টোটাল ইনডিউসড ইএমএফটা পেয়ে যাব। এখন যদি আমাদের এমন হয় যে আমাদের এই যে ডি ফাই বাই ডিটি দ্যাট মিনস হচ্ছে ফ্লাক্সের পরিবর্তন, তাহলে প্রথম শুরুতে যদি আমাদের ইনিশিয়াল ফ্লাক্স ফাই 1 থাকে, ফাইনাল ফ্লাক্স যদি ফাই 2 থাকে, এবং এই পরিবর্তন হইতে যদি আমাদের টাইম কত সময় লাগে টি, তাহলে আমরা এই ডি ফাই বাই ডিটি এই পরিবর্তনটাকে আমরা কি লিখতে পারবো, ফ্লাক্সের পরিবর্তনটাকে যে ফাই 2 মাইনাস হচ্ছে ফাই 1 ডিভাইড হচ্ছে টি টি। তাহলে আমরা এই ফর্মুলাটাকে এই ফর্মে আমরা লিখতে পারবো। যদি সরাসরি ফ্লাক্সের পরিবর্তন দেওয়া থাকে পার টাইমের সাথে কিভাবে পরিবর্তন হয় তাহলে এটা, আর যদি আমাদের বলে থাকে ফাইনালি ফ্লাক্সের মান এত এবং ইনিশিয়াল ফ্লাক্স মান দেয়া আছে এবং একটা নির্দিষ্ট সময়ে এতটুকু পরিবর্তন হয়েছে, তখন আমরা এই ফর্মুলা ইউজ করবো যে এভারেজ যে ফ্লাক্স সেটা কেমন। এরপরে দেখো আমাদের এখানে ইন্ডাকটেন্স তার সাথে তোমরা পরিচিত, যে সেলফ ইন্ডাকশন, বাংলা কি বলে সক্রিয় আবেশ নাকি? জি স্যার। সক্রিয় আবেশ এটা হচ্ছে কি যে আমার যদি আমাদের কারেন্ট ফ্লোটা সরাসরি কি হয় ওই কয়েলের ভিতর দিয়েই হয়, তখন তার জন্য যে আমাদের ইনডিউসড একটা ইএমএফ তৈরি হবে, তখন সেটাকে আমরা কি বলবো সেলফ ইন্ডাকশন। এবং সেটার ডিরেকশনটা আমাদের কি হবে, যে ইনডিউসড কারেন্টের যে ডিরেকশন হবে লেন্জের ল মেনে চলবে। এখানে তোমরা দেখো একটা ফিগার ড্র করা আছে যে আমাদের মেইন কারেন্ট যদি আমরা ইনক্রিজ করি, আমাদের এই ওয়্যারের ভিতর দিয়ে আমরা কারেন্ট ইনক্রিজ করতেছি, দ্যাট মিন্স তাহলে এই লুপের ভিতরে আমাদের একটা কি হবে, অলওয়েজ অপোজিট হবে, আমরা এটাকে বাধা দিতে চাবে। তাহলে আমরা যদি এই ডিরেকশনে যদি হয় আমাদের মেইন কারেন্ট, তাহলে অপোজিট ডিরেকশনে কি হবে আমাদের ইনডিউসড কারেন্ট। আবার যদি আমরা কমাইতে চাই
কারেন্টের ডিরেকশন কিন্তু সেম আছে, এই লুপে যে ডিরেকশন সেই সেমই ডিরেকশন, কিন্তু আমাদের কি হলো ভ্যালুটা কমে গেছে। সাপোজ এখানে মনে করো আগে ছিল 5 এম্পিয়ার, আর এখানে কি হলো এখন মনে করো এখানে আমি 3 এম্পিয়ার কারেন্টের ভ্যালুটা আগে থেকে কমাই দিলাম, তাহলে তখন কি করবে সেই কমাটাকে বাধা প্রদান করবে, তার মানে আগে যে ডিরেকশনে ছিল এখন ইনডিউস কারেন্টটা কি হবে তার বিপরীত দিকে হবে। বুঝতে পারছো? বুঝি নাই মেইন বুঝতে পারো না, মানে এখানে কি দেয়া আছে দেখো, আমরা মেইন কারেন্ট ফ্লো করতেছি, ঠিক আছে? এখন নিউমেরিক্যালি আমরা ধরে নিলাম মনে করো 5 এম্পিয়ার কারেন্ট ফ্লো হচ্ছে এখানে, ঠিক আছে? তাহলে কারেন্ট তো আমরা এই পজিটিভ থেকে নেগেটিভ দিকে ফ্লো ডিরেকশন, এটা তো আর চেঞ্জ হচ্ছে না, কারণ এটা হচ্ছে আমরা একটা সোর্স থেকে কারেন্ট দিচ্ছি, তাই তো? তাহলে কারেন্ট কোন একটা ওয়্যারের ভিতরে যদি পাস হয় তখন তার আশেপাশে কি হয়, ম্যাগনেটিক ফ্লাক্স তৈরি হবে, যার ফলে আমাদের ইনডিউস কাটি হবে লেন্জের ল অনুযায়ী অপোজিট ডিরেকশন। আমাদের মেইন কারেন্টের যে ডিরেকশন আছে তাকে তো বাধা প্রদান করবে, অপোজ করবে, তাই না? এই যে ইনডিউসড কারেন্ট একটু বোঝাতে ভালো। মানে তুমি আমরা তো কারেন্ট যখন একটা লুপের ভিতরে পাস করি জি মানে স্যার। তখন তার আশেপাশে ইনডিউস ইএমএফ হবে না, ইনডিউস জন্য আমাদের একটা ইনডিউসড কারেন্ট হতে হবে, মানে ইএমএফ কারেন্ট তৈরি হবে, সেই কারেন্টের ডিরেকশনটা কেমন হবে, মানে লেন্জের ল অনুযায়ী আমরা জানি যে কারেন্ট তৈরি হচ্ছে তাকে অপোজ করবে, তার মানে এই ডিরেকশনে হচ্ছে আমার মনে করো আছে মেইন কারেন্ট, তাহলে অপোজিট ডিরেকশনে থাকবে হচ্ছে আমাদের ইনডিউসড কারেন্ট। জি স্যার, ঠিক আছে। এখন মনে করো যদি আমরা সেই কারেন্টের ভ্যালুটা একটু যদি কমিয়ে দিলাম, এখানে 5 ছিল, আমরা নিউমেরিক্যাল একটা ভ্যালু বললাম যে কোনো মনে করো 3 এম্পিয়ার, তার মানে কি কারেন্ট কমে গেছে কিন্তু মেইন কারেন্টের সোর্স কিন্তু চেঞ্জ হয় না। কারেন্টের ভ্যালুটা কমাই দিয়েছি কিন্তু সে তো কমে গেছে, তার মানে যে তখন আমার কি হবে, তখন সেই করতে হবে ইনডিউস কারেন্টের ডিরেকশনটা তাহলে অপোজিট হয়ে যাবে। বুঝতে পারছো? তাহলে আমাদের যখন এই ডিরেকশনে ছিল এখন আমাদের কি করবে, ইনডিউস কারেন্টের ডিরেকশনটা এদিকে হবে। বুঝতে পারছো? জি স্যার। ইন জেনারেল যদি তোমার এই এই ফিগারটা যদি না থাকতো মনে করো শুধুমাত্র যদি এইটা থাকতো তাহলে কিন্তু কারেন্টের ডিরেকশন এটাই হতো, মানে এই ডিরেকশনে বাধা প্রদান করতেছে আগেটা হতো, কিন্তু যখন আমরা কম্পেয়ার করতেছি দুটো, মানে আগে আমি না স্যার, অ্যাকচুয়ালি কারেন্ট কারেন্ট বেশি যদি আমি পাস করছি করতে যাই তখন আসলে ডিক্রিজ করতে গেলে আমার হচ্ছে ম্যাগনেটিক ফিল্ডটা ডিক্রিজ হচ্ছে, তো ওইটাকে আবার বাধা প্রদান করার জন্য ইনডিউসড কারেন্টটা তখন হচ্ছে সেম ডিরেকশনে পড়া যায়। হ্যাঁ, তাহলে এই ছিল। তাহলে এখন এখান থেকে আমরা কি দেখলাম যে কারেন্টের প্রপোর্শনাল, তাই তো? যদি আমাদের ফ্লাক্স যে লিঙ্ক আপ হচ্ছে এই লুপে, তাহলে সেটা হচ্ছে কি ফ্লাক্সটা হচ্ছে কারেন্টের প্রপোর্শনাল, কারেন্ট বাড়লে আমার ইনডিউস ফ্লাক্সটা কি করবে, বাড়বে, কমলে ইনডিউস ফ্লাক্সটা কি করবে, কমবে। তাহলে আমরা ফ্লাক্স ফাই সমান প্রপোর্শনালটি কি লিখতে পারি, কারেন্ট। এই প্রপোর্শনালটি উঠেই দিয়ে আমরা কি করি, একটা ইকুয়াল সাইন এবং একটা হলো যে কনস্ট্যান্ট, এখানে সে আমরা প্রপোর্শনালিটি কনস্ট্যান্টটাকে একটা স্পেসিফিক ডিনোট করি, সেটা হচ্ছে কি এল, যেটাকে আমরা বলি হচ্ছে কি সেলফ ইন্ডাকট্যান্স আর সিম্পলি ইন্ডাকট্যান্স বলি আমরা। বুঝতে পারছো? সেলফ ইনডিউসড ইএমএফ তাহলে আমরা কিভাবে লিখতে পারি, প্রথম আমরা সেই লেন্জের ল থেকে আমরা কি জানি যে ডি ফাই বাই ডিটি নেগেটিভ সাইন সহ, আর এখন যদি আমরা এখানে এই যে ফাই এর ভ্যালুটা বসিয়ে দেই, এই যে ডি ডিটির যে পরিবার তারপর ফাই এর পরিবর্তে এল আই বসাই, তাহলে কি লিখতে পারি, মাইনাস এল ডিআই বাই ডিটি। যেহেতু আমাদের এল হচ্ছে ফিক্সড, কোন একটা ওয়্যার যখন আমরা নিব, লুপ তৈরি করব, একটা কয়েল তৈরি করব, তখন তার ভিতরে আমাদের এই সেলফ ইন্ডাকট্যান্সটা কি হয়ে যাবে, কনস্ট্যান্ট। তাহলে আমাদের ভেরিয়েবল কে আমরা কয়েলের ভিতর যে কারেন্টের মান বাড়াবো কমাবো, তাহলে আমরা এই ডিফারেন্সিয়েশন নিব কার, মাত্র কারেন্টের। এল যেহেতু কনস্ট্যান্ট সে ভেরিয়েবল, সেলফ ইন্ডাকট্যান্স সরি সেলফ ইন্ডাকট্যান্সের জন্য ইনডিউসড ইএমএফ এর ফর্মুলা। বুঝতে পারছো? জি স্যার। তাহলে এরপরে আমরা বলি হচ্ছে, আচ্ছা একটুই নাই, এরপরে তোমরা অ্যাটেন্ডেন্স দাও, তারপরে শুরু করি।
অ্যাটেন্ডেন্স মনে হয় দিতে পারছস না, তাই না? জি স্যার, ডিসেবল করেন। হ্যাঁ, ডিসেবল করা, দাঁড়াও আমি এনেবল করতেছি। হ্যাঁ, এখন দেখো করা যাচ্ছে কিনা। হ্যাঁ রে, ঢুকে পড়ছি। স্যার আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, বলো। স্যার আমি স্যার গত ক্লাসে টেকনিক্যাল প্রবলেমের কারণে স্যার প্রেজেন্টটা দিতে পারিনি স্যার। ফোন করতা ক্লাস শেষে, ফোন দিতা আমাকে, তাহলে তো হতো। স্যার রাত হয়ে গিয়েছিল, এই জন্য স্যার আর ডিস্টার্ব করতে চাইনি আপনাকে স্যার। আইডি কত তোমার? স্যার আইডি 20 স্যার। আইডি 20। তুমি এসএমএস করে রেখো। আর ওই যে গত লেকচার হলো কি লেকচার 9, তাই তো? ওইটা উল্লেখ করে জি রেখো যে স্যার। লেকচার 9 এর অ্যাটেন্ডেন্স দিতে পারো। স্যার আপনার মোবাইলে এসএমএস করব নাকি আপনাকে মেইল করব? না, এসএমএস দাও মোবাইলে, ওখান থেকে আমি দিয়ে দিব, ঠিক আছে? ওকে স্যার, আসসালামু আলাইকুম। দেখতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা, দেখ এখন আমাদের সেলফ ইন্ডাকট্যান্স গেলে এখন আমরা মিউচুয়াল ইন্ডাকট্যান্সটা দেখবো। মিউচুয়াল ইন্ডাকট্যান্সটা কি ছিল? এখানে আমাদের দুইটা কয়েল থাকবে, মানে পাশাপাশি যদি আমরা দুইটা কয়েল রাখি, একটা কয়েলের ভিতর দিয়ে হচ্ছে আমরা কারেন্ট পাস করব, যেটাকে আমরা বলি হচ্ছে প্রাইমারি কয়েল। আর পাশে অন্য একটা কয়েল রাখবো, সেটাকে আমরা বলি হচ্ছে কি সেকেন্ডারি কয়েল। তাহলে আমরা ধরে নিলাম, মনে করো এই কয়েলটা হচ্ছে আমাদের প্রাইমারি কয়েল, এবং এই পাশে যারা দেওয়া আছে এটা হচ্ছে কি সেকেন্ডারি কয়েল। এবং তার ভিতর দিয়ে যে কারেন্ট পাস করতেছে সেটা প্রাইমারির জন্য আমরা সবগুলো কি করব, পি দ্বারা, সাবস্ক্রিপ্ট পি ইউজ করে আমরা ইন্ডিকেট করবো হচ্ছে প্রাইমারি। যেমন ফ্লাক্সের ক্ষেত্রে আমি কি করবো আইপি, কারেন্টের ক্ষেত্রে হচ্ছে আইপি, এরকম। এখন আমাদের ধরে নিলাম আমরা কারেন্ট পাস করতেছে কি আইপি পরিমাণ কারেন্টটা পাস করতেছে প্রাইমারি কয়েলের ভিতর দিয়ে, এবং এর ফলে কয়েলের ভিতর দিয়ে যখন পাস করতেছে কারেন্ট, তখন তার জন্য কি করতেছে, এখানে একটা ইনডিউসড ফ্লাক্স তৈরি হবে, এবং সেই ফ্লাক্সটা আবার কি করবে, সেকেন্ডারি কি এমন করবে, ইনডিউসড করবে। কারণ এখানে যখনই আমাদের কারেন্টের পরিবর্তন হবে, ফ্লাক্সের পরিবর্তন হবে, এবং সেই ফ্লাক্সের পরিবর্তনটা কি হবে, আমাদের সেকেন্ডারি কয়েলের ভিতরেও ফ্লাক্সের পরিবর্তন ঘটবে। তাহলে দেখা যাবে কি আমাদের এই সেকেন্ডারি কয়েলও একটা ইনডিউসড ইএমএফ তৈরি হলো। তাহলে এটাকে বলি হচ্ছে কি আমরা মিউচুয়াল ইন্ডাকট্যান্স। মানে পাশাপাশি দুটো কয়েল রেখে আমি একটা কয়েলের ভিতর দিয়ে যখন
কারেন্ট পাস করাচ্ছি টাইম ভেরিয়িং, তার ফলে এখানে আমাদের প্রাইমারি কয়েলে একটা ইনডিউসড ম্যাগনেটিক ফ্লাক্স তৈরি হচ্ছে এবং সেই ম্যাগনেটিক ফ্লাক্সের কারণে এই সেকেন্ডারি, যেটার ভিতরে আমাদের কোনো কারেন্ট পাস করতেছি না, সেই সেকেন্ডারি কয়েলেও আমাদের কি দেখা যায় ইনডিউসড ইএমএফ তৈরি হয় এবং যার ফলে তখন দেখা যায় এর ভিতরে একটা কারেন্ট পাস করে। আচ্ছা, এখানে পেজটা কি চেঞ্জ হয়ে গেল নাকি? এখানে মানে এটা, হ্যাঁ ঠিক আছে। এখন সেকেন্ডারিতে যদি আমাদের ফ্লাক্সের পরিবর্তনটা বেশি হয় ফাই এস, তাহলে আমাদের কি হবে প্রাইমারি প্রপোর্শনাল হবে, মানে প্রাইমারিতে যত বেশি পাবো কারেন্ট, তাহলে সেকেন্ডারিতে ফ্লাক্সের পরিবর্তনটা তত কি হবে বেশি। তাহলে ফাই এস সমান আমরা কি লিখতে পারি এখন এম আইপি। এখানে এমটা হচ্ছে কি মিউচুয়াল ইন্ডাকট্যান্স, আগে ছিল এল, এটাকে আমরা বলছিলাম যে সেলফ ইন্ডাকট্যান্স, আর এমটাকে বলি হচ্ছে কি আমরা মিউচুয়াল ইন্ডাকট্যান্স। তাহলে এখন যদি আমরা সেই সেকেন্ডারিতে কি পরিমাণ ইনডিউসড ইএমএফ তৈরি হচ্ছে সেটাকে যদি আমরা এপসিলন এস দ্বারা ডিনোট করি, আমরা সূত্র থেকে আমরা কি বসাতে পারি যে ডি ফাই বাই ডিটি মাইনাস ডি ফাই বাই ডিটি। তাহলে এখানে ফাই এস সমান কি এম আইপি, তাহলে সেই ভ্যালুটা বসালে আমরা এটা পাবো যে মাইনাস এম ডিআইপি বাই ডিটি। মানে কি এই পরিবর্তনটাই হচ্ছে আমাদের, যার কারণে আমাদের ইনডিউসড যে ইএমএফ তৈরি হচ্ছে মিউচুয়াল ইন্ডাকট্যান্সের জন্য সেকেন্ডারি কয়েলে, সেটা হচ্ছে এই ফর্মুলা। তাহলে দুটোর ক্ষেত্রেই আমরা জানি যে ইন্ডাকট্যান্সের একক হচ্ছে হেনরি, এটা একটু দেখে নিও তোমরা, ঠিক আছে? এখানে লেখা আছে, এগুলো আমি ডিটেইলস বলতেছি না। এখন আমরা একটা যদি অ্যাপ্লিকেশন দেখি, যে মিউচুয়াল ইন্ডাকট্যান্সের যদি আমরা একটা অ্যাপ্লিকেশন দেখি, সেটা হচ্ছে তোমার ট্রান্সফরমার। আমরা খুবই এটা কমন আমাদের ইউজ করতে হয়, ডেইলি লাইফে আমরা ইউজ করি। আমরা ইউজ করতে হয় বলতে সরাসরি ইউজ করতেছি না, বাট আমাদের যে কি বলে এখন যে বিদ্যুৎ, বিদ্যুৎ ছাড়া তো আমরা কোনো ডিভাইসই ইউজ করতে পারতেছি না, তাই না? এই বিদ্যুৎ আমাদের মেইন কানেকশন থেকে, মানে মেইন লাইন থেকে, পাওয়ার সাপ্লাই থেকে আমাদের যখন বাসা বাড়িতে কানেকশন করা হয় তখন সেটি থাকে পাওয়ার অনেক বেশি থাকে বা ভোল্টেজ হাই ভোল্টেজ থাকে। সেই হাই ভোল্টেজটাকে আমরা কি করি, আমাদের যখন বাসা বাড়িতে আমরা কি করি 220 কনভার্ট করে নিই। তাহলে এখানে হচ্ছে আমরা এই ট্রান্সফরমার ইউজ করি, যে আমরা হাই ভোল্টেজটাকে তখন আমরা কি করি লো ভোল্টেজে কনভার্ট করি। এখন সেটা করার জন্য আমরা কি করি, এখানে দেখো যে ট্রান্সফরমার কনভার্টস এ লো অল্টারনেটিং ভোল্টেজ টু এ হাই ভোল্টেজ এন্ড ভাইস ভার্সা। দ্যাট মিন্স ভাইস ভার্সা মানে হচ্ছে বিপরীত, মানে লো থেকে আমরা হাইতেও কনভার্ট করতে পারবো, দুটোই করা যায়, ঠিক আছে? এবং এটা তোমার কিসের উপরে কিভাবে আমরা তৈরি করি, সেটা হচ্ছে আমাদের মিউচুয়াল ইন্ডাকট্যান্স, এই প্রিন্সিপালটাকে বেসড করে হচ্ছে আমরা ট্রান্সফরমার তৈরি করি। এবং এতে আমরা কি থাকে, দুটো কয়েল থাকে, একটা তো প্রাইমারি আর একটা হচ্ছে কি সেকেন্ডারি। এখানে তো লুপ, সার্কুলার লুপ থাকে এবং সেই সংখ্যার উপরে ডিপেন্ড করে আমি কি এটা ট্রান্সফরমারটাকে ভোল্টেজটাকে হাইতে কনভার্ট করব নাকি লোতে কনভার্ট করব। যদি আমাদের প্রাইমারি যে কয়েল আছে এটার যদি পাক সংখ্যা যদি কম থাকে অ্যাজ কম্পেয়ার টু সেকেন্ডারিতে, তখন আমরা সেটা হয় কি স্টেপ আপ, মানে আমরা ভোল্টেজ বাড়াই দিলাম। আর যদি আমাদের কমাইতে হয় তখন বলি হচ্ছে আমরা স্টেপ ডাউন, তখন আমরা কি করতে হবে সেকেন্ডারিতে কয়েলের যে নাম্বার অফ টার্নস আছে সেটা আমরা কি করব কমাই দিব এই প্রাইমারি থেকে। এবং সেটা কিভাবে কমাবো সেটারও আমাদের রুলস আছে, সেই অনুযায়ী আমরা কমাবো। এখন দেখো যদি আমাদের সেগুলো হয়, এগুলো তোমরা হায়ার সেকেন্ডারিতে পড়ে আসছো, যে তোমাদের দুটো যদি এরকম কয়েল থাকে ট্রান্সফরমারের ভিএস এবং ভিপি, আর নাম্বার অফ টার্নস হচ্ছে কি এনএস এনপি, এবং ইনডিউসড যে ইএমএফ একটা হলো এপসাইলন পি আর একটা হলো এপসাইলন এস। তাহলে এদের মধ্যে যে আমাদের রিলেশন সেটা আমরা কি জানি যে ভিএস বাই ভিপি সমান কি লিখতে পারি এনএস বাই এনপি, মানে ভোল্টের সাথে নাম্বার অফ টার্নস হলো কি প্রপোর্শনাল সম্পর্ক। যদি আমরা বাড়াই তাহলে বাড়ে, যদি কমাই তাহলে কি করে কমে, দুটো রেশিও। তাহলে এখন যদি তোমাদের
এনএস অলরেডি আমি বলে ফেলছি যে কন্ডিশন এখানে যেটা দেয়া আছে, যদি সেকেন্ডারি নাম্বার অফ টার্ন সংখ্যা যেটা এনএস আছে সেটা যদি তোমার বেশি হয় প্রাইমারি টার্ম থেকে, তখন সেটাকে আমরা কি বলি, স্টেপ আপ ট্রান্সফরমার। আর যদি আমাদের সেকেন্ডারি টার্ন সংখ্যা যদি প্রাইমারি টার্ন সংখ্যা থেকে কম থাকে, তার মানে ভোল্টেজটাও আমার কমে যাচ্ছে, সেকেন্ডারিতে আমাদের কি হচ্ছে, ভোল্টেজ কমে যাচ্ছে, তো সেটাকে বলি আমরা স্টেপ ডাউন। মানে ভোল্টেজটাকে সে আমার কি করলো, ডাউন করে দিল, আর এখানে করছে ভোল্টেজটাকে আপ করে দিচ্ছি বা বাড়াই দিচ্ছি। তাহলে এইভাবে হচ্ছে আমাদের ট্রান্সফরমার তৈরি করা হয়। এ করতে গিয়ে আরো অনেক কিছু অ্যাপ্লাই করতে হয়, এটা হলো বেসিক প্রিন্সিপাল। এর সাথে আরো অনেক কিছু অ্যাড করতে হয়, যেটা হচ্ছে তোমার ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স এর, মানে অ্যাপ্লাইড ফিজিক্স এর যে একটা ইলেকট্রিক্যাল যে ইঞ্জিনিয়ারিং তাদের কাজ। কিন্তু মেইন যে প্রিন্সিপাল আমাদের সেটা হচ্ছে কি, এই মিউচুয়াল ইন্ডাকট্যান্স, এটা হচ্ছে মেইন। তারপর এটাকে মেইনটেইন করতে তোমার আরো অনেক কিছু এটার সাথে মেকানিক্যাল এবং অন্যান্য কিছু অ্যাড করতে হয়, কিন্তু মেইন হচ্ছে আমরা এটা যে মিউচুয়াল ইন্ডাকট্যান্স, এই প্রিন্সিপালটা বেস করে হচ্ছে আমরা ট্রান্সফরমার তৈরি করি। এবং সেটা দুই ধরনের হয়, একটা হচ্ছে স্টেপ আপ আর একটা হচ্ছে স্টেপ ডাউন। স্টেপ আপ ট্রান্সফরমার কোনটা, যেটাতে হচ্ছে তোমার সেকেন্ডারি টার্ন সংখ্যা যদি বেশি থাকে কম্পেয়ার টু প্রাইমারি টার্ন সংখ্যা থেকে, তখন হচ্ছে আমাদের স্টেপ আপ। আর যদি সেকেন্ডারিতে প্রাইমারি তুলনায় টার্ন সংখ্যা কম থাকে, সেটাকে বলি হচ্ছে আমরা স্টেপ ডাউন। তাহলে আমাদের বাসাবাড়ির যে ট্রান্সফরমার যেটা ইউজ করি মানে মেইন লাইনের সাথে, সেটা আমাদের কি ধরনের ট্রান্সফরমার তাহলে? স্টেপ ডাউন। স্টেপ ডাউন, কারণ হচ্ছে আমরা ওই মেইন লাইনে আমাদের কি ভোল্টেজ থাকে কি হাই ভোল্টেজ, তাই না, 1000 ভোল্ট থাকে এরকম, সেখান থেকে আমরা কি করতেছি, লো ভোল্টেজে কনভার্ট করতেছি, মানে আমরা হচ্ছে স্টেপ ডাউন ইউজ করতেছি। তাহলে এখন আরেকটা একটু বেসিক কোশ্চেন করে দেখি। এই যে মনে করো, সাপোজ এটা মনে করো আমাদের স্টেপ আপ আছে, এই যে ট্রান্সফরমারটা আছে এটা হচ্ছে স্টেপ আপ, এটাকে আমি স্টেপ ডাউন হিসাবে ইউজ করতে পারি? কানেকশন ঘুরে ইউজ করলে তো ভেরি গুড। মানে জাস্ট আমরা যদি কানেকশনটা যেটা প্রাইমারি ছিল সেটাকে আমরা সেকেন্ডারিতে কনভার্ট করে দিলাম, আর সেকেন্ডারিটা কি করব, প্রাইমারিতে কনভার্ট করে দিব, তাহলে আমাদের সেম। তার মানে আমরা ওইটাকে যদি কানেকশন আমরা একটু ঘুরাই দেই, তাহলে স্টেপ আপ ট্রান্সফরমারটাকে আমরা স্টেপ ডাউন হিসাবে ইউজ করতে পারি, তাই তো? তাহলে সেখান থেকে আমরা ফাইনালি আমাদের কারেন্টের সাথে রিলেশন, সেটা হচ্ছে আমরা এইভাবে লিখতে পারি, পুরোটাই আমাদের দরকার হবে যখন আমরা করতে যাব, ঠিক আছে। কারেন্টের সাথে হচ্ছে ইনভার্স, আর টার্নের সাথে ভোল্টেজের হচ্ছে কি প্রপোর্শনাল, এটা তোমরা দেখে আসছো অনেক। এবং এখন এই যখন আমরা এই ট্রান্সফরমার ইউজ করি অ্যাকচুয়াল প্র্যাকটিসের ক্ষেত্রে, তখন দেখা যায় আমাদের কিছু পাওয়ার মেইন সোর্স থেকে পাওয়ার কিছু লস হয়। এই লস গুলা কেন হয়, সেখানে কিছু একটা কারণ তোমার দেয়া আছে, এগুলো একটু জেনে রাখবা, অনেক সময় থাকতেও পারে শর্ট কোশ্চেন হিসাবে। এই যে লস যেগুলো হলো, সেই লস গুলো কোথা থেকে আসে? তো প্রথম হচ্ছে তোমাদের হিটিং ইফেক্ট একটা আছে, যে আমরা জানি আই স্কয়ার আর টি, এই লসটা থাকে, তাই না? তাহলে যদি আমি টি মাল্টিপ্লাই করি, মানে প্রতি সেকেন্ডে বা একটা ইউনিট টাইমে কি পরিমাণ লস হচ্ছে, সেটা একটা ফ্যাক্ট। কারণ আমরা জানি কোনো একটা, এটা আমি কোনোভাবেই এই লসটাকে দূর করতে পারবো না, হয়তো মিনিমাইজ করতে পারবো, এরকম যে কারেন্টের সাথে আমরা কি জানি একটা হিটিং ইফেক্ট থাকবে, তাই তো? কারেন্ট পাস হলে তার ভিতরে যেমন কি হয়, কিছুক্ষণ ধরে যদি কোনো একটা ডিভাইসের ভিতর যদি আমি অন রাখি, তখন দেখা যায় এটা কি হয়, গরম হচ্ছে, হিট হচ্ছে, মানে দ্যাট মিনস এটা হচ্ছে কারেন্ট পাস করলে তার জন্য এই আই স্কয়ার আর রেজিস্ট্যান্স যদি বেশি থাকে, তখন তার অ্যাক্রসে আমাদের সেই হিটটা কি হয়, বেশি হয়। এবং এটা কখনো কখনো এটা আমাদের জন্য ভালো, এটা আমরা বিভিন্ন কাজে ইউজও করি। এখন এই যেমন আমরা কয়েল যে ইউজ করি, শীতের সিজনের সময় আমরা কয়েল ইউজ করি, তাই না? অথবা রান্না করি যে কয়েল, সেটা কিভাবে, এই কারেন্টটাই কিন্তু আমি তখন হিট এনার্জিতে কনভার্ট করতেছি, তখন এটা আমার জন্য ইউজফুল। বাট যখন আমি এটা চাচ্ছি যে আমাদের বিভিন্ন ডিভাইসে হিটিং ইফেক্টটা যাতে আমার কম থাকে, তখন কিন্তু এটা আমার জন্য ইউজফুল না, ঠিক আছে। তাহলে কিন্তু আমি কখনো এটা ইউজ করতে পারতেছি না, যে আমার কিছু এনার্জি লস হয়, এটা হচ্ছে একটা কারণ। সেকেন্ড হচ্ছে ইডি কারেন্ট আছে একটা, এটা জাস্ট একটু জেনে রাখো, একটা ইডি কারেন্ট প্রডিউস হয়, যেটার কারণে একটা লস হয়। থার্ড হচ্ছে হিস্টেরিসিস লস আছে ম্যাগনেটাইজেশনের জন্য, এটা আমরা পরে দেখবো, ম্যাগনেটাইজেশনের পর হিস্টেরিসিস লুপ কি সেগুলো আমরা দেখবো। হিস্টেরিসিস লস আছে একটা,
এটা আমরা সামনে আছে আর কি থিসিস পড়ব। তো সেই লসের জন্য হচ্ছে আমাদের একটা লস হয়, এবং লস ডিউ টু ফ্লাক্স লিকেজ। অনেক সময় দেখা যায় কিছু কিছু ক্ষেত্রে কিছু ফ্লাক্স লিকেজ হয়ে যায়, টোটাল ফ্লাক্সটা হচ্ছে আমাদের কি করে না, ওই কারেন্ট লুপটাকে ওন করে না, তখন সেটার কারণে দেখা যায় আমাদের কিছু লস হয়। তো এইগুলো হচ্ছে আমাদের সোর্স, লসের সোর্স, মানে পাওয়ার যে লস হচ্ছে সেই পাওয়ার লসের এগুলো সোর্স। এগুলো হচ্ছে আমি কি করতে পারি, মানে 100% আমি একেবারে যে কনফার্ম করতে পারবো তা না, কিন্তু এগুলো সম্পর্কে যদি আমি আগে থেকেই আমার ধারণা থাকে যে এই কারণে লস হতে পারে, সেই লস গুলো আমি যতটা সম্ভব মিনিমাইজ করতে পারবো। ঠিক আছে, কারণ 100% আমি এটাকে দূর করতে পারবো না। আমি যত পারফেক্ট গুলোকে ইউজ করতে পারবো, লস গুলো কমায় নিতে পারবো, তত হচ্ছে আমাদের এটা পারফেক্টলি এফিসিয়েন্সি তত ভালো হবে। এই লস গুলো যত বেশি কমানো যাবে, ওই ট্রান্সফরমারের এফিসিয়েন্সি তত বেশি হবে। বুঝতে পারছো? জি স্যার। আজকে চেয়েছিলাম যে নিউমেরিক্যাল প্রবলেম সলভ করব, কিন্তু আর সময় নেই, নেক্সট ক্লাসে দেখতে হবে। বুঝতে পারছো? ওকে স্যার। ওকে, সবাই অ্যাটেন্ডেন্স দিছো তো নাকি? বাবা,